হোটেল পার্বতীতে। আর এখন আমাদের চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের 3টে সাইট সিন আছে, সেই সাইট সিন করে আমরা যাবো বাড়ির পথে। তবে এখন যে হোটেলে ছিলাম সেটা একটু দেখে নিলাম দাদা। এই হোটেল পার্বতী হলো আমাদের হোটেল, মানে যে হোটেলটা আমরা ভাড়া নিয়েছিলাম। এটা হচ্ছে মোটামুটি এই হলো হোটেলের ফিগার, এটা এন্ট্রি। আর আমরা ছিলাম এই একতলার সামনের ঘরে, এই একতলার সামনের রুমটাতে। তো চলুন তাহলে এখান থেকে আমরা টোটো বা অটো ধরার রাস্তায় যাই। আমরা এখন বকখালি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে ফ্রেজারগঞ্জ। বকখালি সাইড ট্যুরে এখন আমরা চললাম ফ্রেজারগঞ্জ সি বিচের দিকে। বকখালি সি বিচ থেকে ফ্রেজারগঞ্জের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। গ্রামীণ রাস্তার ওপর দিয়ে ছুটে চলেছে আমাদের টোটো। চারদিক বেশ সবুজে পরিপূর্ণ। সকালবেলায় মিঠে করা রোদ্দুরে সামুদ্রিক বাতাসের স্পর্শ এখানেও বেশ অনুভূত হয়। আমরা চলে এসেছি এখন ফ্রেজারগঞ্জ এরিয়াটাতে আমি এসেছিলাম সকালে হেঁটে। আর এখন আবার ফ্রেজারগঞ্জ এলাম, মানে হোটেল ছেড়ে দিয়ে পার্মানেন্টলি বেরিয়ে এসেছি। আর চলুন দেখাই ফ্রেজারগঞ্জ যে সমুদ্র এরিয়াটা, সেটা দেখাই। ফ্রেজারগঞ্জের এই যে ভাঙা বাড়িটা দেখছেন, এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা বাড়ি ছিল, যেটা প্রচণ্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন তার অবস্থা এটা এরকম দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ভালো বাড়ি ছিল, ব্রিটিশ আমলের বাড়ি। সকালে যে বলছিলাম একটি নদী এখানে ড্রেন করছে, মানে মোহনা রয়েছে, এটাই সেই মোহনা। আর সমুদ্রে মিশছে এই জায়গাটায়। দেখুন এখানে সমুদ্র কি তোলপাড় করছে। এই জায়গাটা কিন্তু একদম বাঁধানো জায়গা। এটাই হলো ফ্রেজারগঞ্জ। এখানে মানে মৎস্য বন্দর, এখানে প্রচুর মাছ ধরা হয়। ওই যে ট্রলার দেখতে পাচ্ছেন একটা রয়েছে, ওই মাছ ধরে যাচ্ছে। এখানে প্রচুর কিন্তু মাছ ধরা হয়। আর এই দেখুন একটা রাডার সিস্টেম রয়েছে এখানে। আর ওই বায়ুকলগুলো রয়েছে ওখানে। এটাই ফ্রেজারগঞ্জ এরিয়া। সমুদ্রের শব্দ শুনেছেন? ভীষণ শব্দ। দেখুন, চলুন একটু কাছে যাওয়া যাক। কি বলবি, আমি না বলছি না, আমার কি তোমরা দেখুন দূরের সমুদ্রের মধ্যে মেঘের ছায়াটা বোঝা যাচ্ছে, মেঘের ছায়া পড়েছে। আর ওই যে নদী এসে সমুদ্রে ড্রেন করছে। আর সমুদ্রের আওয়াজ দেখুন, দারুণ গর্জন। ফ্রেজারগঞ্জ সি বিচের পরিচয় পর্ব শেষ হলে আমরা চললাম কার্গিল বিচের উদ্দেশ্যে। দুটি পাশাপাশি অবস্থিত বিচ হলেও বাই রোড এর দূরত্ব 1.2 থেকে 1.5 কিলোমিটার। এখন আমরা এসে আবার উপস্থিত হলাম কার্গিল বিচে। এটা ফ্রেজারগঞ্জ থেকে কিছুটা দূরে, তবে ভিতর দিয়ে এলাম। এই কার্গিল বিচ থেকে সবথেকে ভালো যে জিনিসটা, এখান থেকে সূর্যোদয় খুব ভালো দেখা যায়। অ্যাকচুয়ালি এটা সানরাইজ পয়েন্ট বলা যেতে পারে। দারুণ সূর্যোদয় দেখা যায়, তার জন্য কিন্তু ভোরবেলা আসতে হবে, এটা বলে দিলাম। আমরা সূর্যোদয় বকখালি থেকেই দেখেছি, কিন্তু আপনারা যদি চান এই কার্গিল বিচ থেকে এই সূর্যোদয়কে এনজয় করতে পারেন। আর বিচটা এবার একটু দেখুন, কার্গিল বিচ। এটাই হলো কার্গিল বিচ। দূরে যে ট্রলারটা দাঁড়িয়ে রয়েছে ফ্রেজারগঞ্জ থেকে দেখাচ্ছিলাম, দেখুন সেটা কত কাছে। আর ওটা হলো জম্বুদ্বীপ। দূরে যে সবুজ সীমারেখাটা দেখা যাচ্ছে, যে দ্বীপটা, ওটা হলো জম্বু আইল্যান্ড। এটা কার্গিল বিচ।
এখানে সমুদ্র বেশ উত্তাল, দেখুন বেশ উত্তাল সমুদ্র। আচ্ছা, কার্গিল বিচও কিন্তু একটা সাইট সিন পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি ঢেউ দেখছেন সমুদ্রের। কার্গিল বিচ থেকে এবার আমরা চললাম ফ্রেজারগঞ্জের হারবার ফিশ অকশন সেন্টারের নিকটবর্তী জেটিঘাটের দিকে, যার দূরত্ব কার্গিল বিচ থেকে প্রায় 1.5 কিলোমিটার। এটা একটা মৎস্য বন্দর এরিয়া, এখান থেকে প্রচুর ট্রলার ছাড়ে মাছ ধরার। এখন রাস্তার পাশে যে ছোট ছোট জলাশয়গুলো দেখছেন তা হলো মাছ চাষের ভেড়ি। এখানে প্রচুর হাইব্রিড মাগুরের চাষ হয়। চলুন এবার কিছু নমুনা তারই আপনাদের দেখাই। এই পুকুরগুলোতে প্রচুর হাইব্রিড মাগুরের চাষ হয়। দেখুন হচ্ছে প্রচুর নড়ছে জলের মধ্যে, ওগুলো হচ্ছে হাইব্রিড মাগুর। এই যে দেখুন প্রচুর হাইব্রিড মাগুর রয়েছে। এই দেখুন মুড়ি দেওয়া হয়েছিল, আর দেখুন কিরকম কাড়াকাড়ি অবস্থা। এ বাবা, আমরা এখন জম্বুতে যাওয়ার লঞ্চ ঘাটে চলে এসেছি, আর আমাদের লঞ্চ এখানে দাঁড়িয়ে গেছে। দেখুন এই যে প্রায় বোঝাই হয়ে গেছে, একটা কাউন্ট আছে, ওই সংখ্যক দর্শক যদি লঞ্চের মধ্যে মানে ভর্তি হয় তারপরে কিন্তু লঞ্চ এখানে ছাড়ে। ঠিক আছে, তো মোটামুটি সেটা হয়ে এসছে এবং লঞ্চ ছাড়ার টাইম হয়ে গেছে। চলুন এবার জম্বুদ্বীপ আপনাদের আমি ঘুরে দেখাবো। তবে জম্বুদ্বীপে নামার কোনো আইন নেই বা নিয়ম নেই, ওর পাশ দিয়ে লঞ্চ জাস্ট ঘুরে জম্বুদ্বীপটা আপনাদের দেখায়। ঠিক আছে, তাহলে চলুন জম্বুদ্বীপ উদ্দেশ্যে রওনা হওয়া যাক। লঞ্চের উপর থেকে একটু জায়গাটা দেখাই, এটা হলো সেই জেটিঘাট। আর এখানে দেখুন প্রচুর লঞ্চ রয়েছে, আর আমাদের লঞ্চটা এটা দাঁড়িয়ে রয়েছে। এই যে এইবার আমাদের লঞ্চ যাত্রা শুরু করলো জম্বুদ্বীপের উদ্দেশ্যে। পাশ দিয়ে ছুটে চলেছে একটি মাছ ধরার ট্রলার। যে অঞ্চল দিয়ে আমরা চলেছি তা স্যাটেলাইট ভিউতে দেখলে বোঝা যায় এটা খাড়ি অঞ্চল। রয়েছে বিভিন্ন নদীর শাখা প্রশাখা এবং নোনা জলে ডুবে থাকা ম্যানগ্রোভ অরণ্য, আর মাথার ওপর একটি বিশাল নীল আকাশ। সব মিলিয়ে এক বিচিত্র প্রকৃতি। আর এই নদীগুলির শাখা প্রশাখার প্রধান গন্তব্য বঙ্গোপসাগর। আর আমরা যে নদীর মধ্যে দিয়ে চলেছি তা হলো হাতানিয়া দোয়ানিয়া নদীর একটি প্রশাখা, যা আর কিছু দূরেই নিজেকে বিলিয়ে দিয়েছে বঙ্গোপসাগরের বুকে। হুগলি নদী যে অঞ্চলে বঙ্গোপসাগরে মিশেছে সেখানে প্রাকৃতিক কারণেই তৈরি হয়েছে একাধিক ছোট বড় বদ্বীপ। তার মধ্যে একটি হলো জম্বুদ্বীপ। ভৌগোলিক তথ্যের ভিত্তিতে বলা যায় সাগরদ্বীপ, মৌসুমী দ্বীপ, জম্বুদ্বীপ, হাফিজ আইল্যান্ড ভৌগোলিক বিচারে সকলেই বদ্বীপ, এবং তা হুগলি নদীর বদ্বীপ। তবে এদের মধ্যে প্রকৃতিগত বিচারে কিছু কিছু পার্থক্য রয়েছে। আর এখন নীল আকাশের বুকে দেখতে পাচ্ছি শ্বেত শুভ্র মেঘপুঞ্জের এক বিচিত্র সজ্জা, যার প্রতিবিম্ব তৈরি হয়েছে সাগরমুখী স্রোতশ্রেণীতেও। আমরা এখন চলেছি যে আইল্যান্ডে, সেই আইল্যান্ডের পাশে কিন্তু আরো অনেকগুলো বদ্বীপ রয়েছে, মানে সবকটাই আইল্যান্ড। আর আমরা চলেছি জম্বুদ্বীপে, আর জম্বুদ্বীপের পাশে আছে মৌসুমী আইল্যান্ড, সাগরদ্বীপ। সবকটা দ্বীপই কিন্তু ইন নেচার বদ্বীপ। মানে এটা হচ্ছে গঙ্গার মানে হুগলি নদীর যে মোহনা, সেই মোহনাতে এই বদ্বীপগুলো সৃষ্টি হয়েছে। এই যে দূরে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই কিন্তু এক একটা বদ্বীপ। এই যে একটা বদ্বীপ, ওই দূরে একটি বদ্বীপ, আবার ওটাও একটি বদ্বীপ। সবকটাই কিন্তু বদ্বীপ, ইন নেচার সবকটাই বদ্বীপ। আর আমরা এখন চলেছি জম্বু আইল্যান্ড বা জম্বুদ্বীপে। আর এই নদী এই জায়গাতে সাগরে মিশছে, মানে এটা হলো এই নদীর মোহনা।
ভীষণ। দারুণ ঢেউ। বাবা, বাবা। জম্বুদ্বীপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের বুকে, আর নদী ছেড়ে লঞ্চ যতই জম্বুদ্বীপের দিকে পাড়ি দিচ্ছে তখনই সমুদ্রের ঢেউয়ের প্রভাব ততই বেড়ে চলেছে। তার কিছু নমুনা আপনারা নিজের চোখেই দেখুন। ভীষণ দুলছে, ভীষণ দুলছে। মানে একদম মিডিলে আছি আমরা। যেখান থেকে আমরা লঞ্চে উঠলাম সেখান থেকে জম্বুদ্বীপ যাওয়ার ঠিক মিডিল পজিশনটা আছে, ডিস্টেন্স দেখে যা মনে হচ্ছে। আর ভীষণ দুলছে লঞ্চ, হেভি ইন্টারেস্টিং, একদম লোমহর্ষক। যে দিকেই তাকাই রাশি রাশি তরঙ্গ। দূরের বদ্বীপ ও স্থলভাগের উপকূল অংশ ক্রমশ ছোট হতে হতে নামমাত্র লেগে রয়েছে দিকচক্রবালে এক চিলতে সবুজ ধূসর রঙের মতো করে। উল্টানো ডাবার মতো বিশাল বড় নীল আকাশটা শরতে মেঘের প্রাঙ্গণভূমি, আর সবের মাঝে দোদুল্যমান লঞ্চে সাগর যাত্রার এক রোমাঞ্চ অনুভূতি। বেশ কিছুক্ষণ, প্রায় 40 মিনিট প্রতীক্ষার পর আমাদের ট্রলার পৌঁছে গেছে জম্বুদ্বীপের নিকট। বর্তমানে জম্বুদ্বীপে 144 ধারা জারি করা রয়েছে এবং সাধারণ মানুষের পদার্পণের কোনো নিয়ম নেই। পূর্বে যেখানে লোকবসতি ছিল, কিন্তু বর্তমানে তা কেবল সবুজে পরিপূর্ণ একটি দ্বীপ মাত্র এবং তা জীববৈচিত্র্যে ভরা। বর্তমানে দূর থেকে দেখে আশ মেটানো ছাড়া আর কোনো গতি নেই। দূরে যে বালির চর দেখতে পাচ্ছেন, সেখান থেকেই জম্বুদ্বীপের সূচনা। সাগরের ওপর ঘন সবুজ যে মোটা রেখা দেখা যাচ্ছে, তাহাই মূলত জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপ ফ্রেজারগঞ্জ থেকে দূরত্ব প্রায় 8 কিলোমিটার।
এই দ্বীপের উচ্চতা সমুদ্র সমতল থেকে প্রায় 1 মিটার মাত্র, তাই জোয়ারের সময় কিছু অংশ জোয়ারের জলেই ডুবে যায়। দ্বীপটির আয়তন প্রায় 4.794 বর্গ কিলোমিটার। প্রকৃতপক্ষে ম্যানগ্রোভ অরণ্যে আচ্ছাদিত এই অঞ্চলটি, যার মধ্যে রয়েছে জলাভূমি বা মার্স এরিয়া। এখানকার জলবায়ু আর্দ্র প্রকৃতি, সুন্দরবনের জলবায়ুর সঙ্গে যার অনেকটাই সাদৃশ্য রয়েছে। কালবৈশাখী ঝড়ের ভালো প্রভাব দেখা যায় এই দ্বীপটিতে। অনেকে মনে করেন যদি নামাতেই থাকে নিষেধাজ্ঞা, তাহলে এখানে বেড়াতে আসার কী প্রয়োজন। তাদের উদ্দেশ্যে বলি, জম্বুদ্বীপে নামা না গেলেও এই ছোট্ট সমুদ্রযাত্রা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস। এই লোমহর্ষক সমুদ্রযাত্রাকে উপভোগ করতে রওনা দেওয়াই যেতে পারে জম্বুদ্বীপের উদ্দেশ্যে। এই দ্বীপের সঙ্গে সুন্দরবনের সাদৃশ্য থাকলেও কিন্তু কোনো বাঘের দেখা পাওয়া যায় না। এটা ভারতীয় কোস্টাল এরিয়ার অংশ। একসময় চোরাচালানকারী, সামুদ্রিক জলদস্যু এবং উগ্রপন্থী বর্গের বিদেশিদের আগড়া হয়ে উঠছিল উপকূল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই নির্জন দ্বীপটিতে। দেশের নিরাপত্তার স্বার্থে আজ এই দ্বীপ জেলে, ভ্রমণকারী প্রভৃতি সকল প্রকৃতির মানুষের কাছে আইনতভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর সবের কারণে আমাকেও শুধু দেখেই ক্ষান্ত থাকতে হলো। এখানে সমুদ্রের গভীরতা বেশ কম। খুব কাছে গেলে লঞ্চের তলদেশ টাচ করবে সমুদ্রের তলদেশের সঙ্গে, তাই এই দূরত্বও বজায় রাখতে হলো। তবে নীল আকাশ, বিশাল সমুদ্রের মাঝে বিভিন্ন সবুজ আইল্যান্ড দেখতে কিন্তু বেশ লাগে। জম্বুদ্বীপ মোহনা, মানে জম্বুদ্বীপ দ্বীপের যে মোহনাটা, সেখান থেকে আমরা ব্যাক করে যাচ্ছি, কারণ এখন তো জম্বুদ্বীপে নামার কোনো পারমিশন নেই, নামতে দেওয়া হয় না। জম্বুদ্বীপটা সবসময় 144 দ্বারা জারি করা রয়েছে। তবে এখন এখান থেকে আমরা আবার চলেছি যে পথে এলাম, এবং সেখানে যে পয়েন্ট থেকে এসেছি সেই পয়েন্টে আবার ব্যাক করে চললাম। এবার আমাদের লঞ্চ টার্ন নিচ্ছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ লক্ষ্য করলেই বুঝতে পারবেন জম্বুদ্বীপের নিকটবর্তী অঞ্চলের গভীরতা কম হওয়ার কারণে ঢেউয়ের প্রকৃতিও অন্যরকম। জম্বুদ্বীপে নামার সুপ্ত বাসনাকে দমিত করে বাধ্য ছেলের মতো তাকিয়ে রইলাম জম্বুদ্বীপের দিকে। বিদায় জম্বুদ্বীপ। এইবার আমাদের লঞ্চ ছুটে চলল পূর্বের জেটিঘাটে। আবারও প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পুনরায় প্রবেশ করলাম সেই পূর্বের প্রশাখা নদীটিতে। আবার দুই পাশে হাজির হলো স্থলভাগ, ম্যানগ্রোভ অরণ্য, আর নদীতে হাজারো ট্রলারের মাছ ধরার ব্যস্ততা। আর সব কিছু দেখতে দেখতে আমাদের ফিরে চলা। এখন দৃশ্যপটে রয়েছে দারুণ নীলরঙা আকাশ, সবুজ রেখা আর কালো ও কমলা রঙের একাধিক ট্রলার। যে জেটিঘাট থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম তার অনতি দূরেই রয়েছে ফ্রেজারগঞ্জ ফিশ অকশন সেন্টার, যেখানে ট্রলারগুলোতে মাছ ধরে নিলাম করা হয় আড়তদার ও মৎস্য বিক্রেতাদের কাছে। মাছ ধরার দারুণ দক্ষযোগ্য। তবে এই দৃশ্যগুলো কিন্তু এই ভ্রমণে একদম উপরি পাওনা। যদি আপনারা বর্ষাকালে এখানে আসেন তাহলে রাশি রাশি ইলিশ দেখতে পাবেন এই বন্দরে। তবে আমি লোটে মাছ ছাড়া কিছুই দেখতে পেলাম না। বকখালি সাইড ট্যুরের বাকি সব তথ্য পেতে হলে অবশ্যই দেখতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স। তাহলে এই মৎস্য বন্দরের সৌন্দর্য উপভোগ করতে করতে বিদায় নিচ্ছি। তাহলে বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।